জি24 ঘন্টায় জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টা 5। 5টা 5 আমি শুরুতেই রেখে নেব বিজেপির তরফে অরিজিৎ বক্সি রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূলের সুদীপ রাহাত থাকবেন। আমরা গতকাল দেখলাম নিউ টাউনের একটি বস্তিতে দাউ দাউ করে জ্বলছে আগুন। আমরা এই চলতি বছরেই দেখেছি কলকাতা শহর এবং তার আশেপাশে একাধিক বস্তিতে আগুন লেগেছে, কিন্তু কালকের এই অগ্নিকাণ্ডে জোরদার রাজনীতি, বিশেষ করে এসআইআর আবহে। বিজেপির তরফ থেকে কি অভিযোগ তোলা হলো? অমিত মালবিয়া স্পেশালি টুইট করলেন। তিনি নির্দিষ্টভাবে বললেন এটা নিউ টাউনের ঘুনি বস্তি, এটা বাংলাদেশিদের বস্তি, এবং এই এসআইআর আবহে তৃণমূল কংগ্রেস এদের ভোটার কার্ড দিয়েছে, সেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। আমি এই জায়গা থেকেই শুরুতেই আসবো হচ্ছে অরিজিৎদার কাছে। অরিজিৎদা, এই যে ঘুনি বস্তি, এই গোটা বিষয়টাকে এখানে তিনি বলেছেন যে এই যে বস্তিটা বাংলাদেশি সেটলাররা এখানে অনেকে ছিলেন, এমনটাই অমিত মালবিয়া বলেছেন, এবং এই পুরো বস্তিটাই বাংলাদেশিদের। এইটা তো দাগিয়ে দেওয়া ঠিক নয়। হতে পারে দু একজন সেখানে থাকতেই পারেন, অনেক জায়গাতেই ছিল, তারা বেরিয়ে গেছে সেরকম, কিন্তু শুধুমাত্র ওই দু একজন যদি থেকেও থাকে তার জন্য গোটা বস্তিতে আগুন লাগানো হবে? ভয়ঙ্কর অভিযোগ। দেখুন, প্রথমেই ঘুনি একটা পঞ্চায়েত, সবার আগে এটা বুঝতে হবে। ঘুনি একটা পঞ্চায়েত এরিয়া। আর এই পঞ্চায়েতটা কোথায়? এই পঞ্চায়েতটা হচ্ছে সাধারণত খুব কম লোক যেখান দিয়ে যাতায়াত করে। সাধারণত মানুষ নিউ টাউনে যখন যায়, নিউ টাউনের মেন রোডটা দিয়ে বেরিয়ে যায়, আবার এপাশে যখন ভিআইপি রোড দিয়ে যায়, ভিআইপি রোড দিয়ে বেরিয়ে যায়। এই ভিআইপির এপাশে বাগুইহাটি, কেষ্টপুর, আর ওপাশে নিউ টাউনের ইকো পার্ক, ওই যে দিঘি, তার মধ্যবর্তী অঞ্চলটায় হচ্ছে ঘুনি পঞ্চায়েত। ওখানটা শুধু ঘুনি নয়, আরও বেশ কিছু এলাকা রয়েছে, ঘুনি, রেকজুয়ানি, এটসেট্রা, বিভিন্ন এলাকাগুলো রয়েছে। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে এই এরিয়াগুলোতে কি কোনো বসতি ছিল না? হ্যাঁ, ছিল। আমার রাজনৈতিকভাবে এখানে কাজ করার সৌভাগ্য হয়েছে, সুযোগ পেয়েছি। এখানে বসতি ছিল। যখন নিউ টাউনের ডেভেলপমেন্ট শুরু হয় তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রজেক্ট চলায়, যে বিভিন্ন যে প্রপার্টিগুলোকে এনকেডিএ বা বিভিন্ন যে সরকারি সংস্থা অ্যাকোয়ার করে ডেভেলপমেন্টের কাজগুলো হয়েছিল, তাদের একটা সেটেলমেন্ট ওই সমস্ত জায়গায় হয়ে সেখানে একটা বসতি গড়ে উঠেছিল। কিন্তু সমস্যাটা হলো যে আমরা কিছুদিন আগে যে জিনিসটা দেখেছি, গুলশান কলোনির ব্যাপারে যে ব্যাপারটা সামনে এসেছে, এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে সেটা গোটা পশ্চিমবঙ্গ দেখেছে, যে গুলশান কলোনিতে, যেটা বাইপাসের ধারে গুলশান কলোনি ধাপার পাশে, বসতি 3 লক্ষ, ভোটার কত? 3000। ঠিক একই রকমভাবে আপনি যদি আজকে, কিছুদিন আগে আমি একজনের রিপোর্টিং দেখছিলাম, আমার মনে পড়ছে না কোন চ্যানেলে, হয়তো মনে হয় আপনাদেরই চ্যানেল দেখিয়েছিল, যে ওই যে ঘুনিতে যে সাড়ে ঝুপড়ি বস্তি, এবং অধিকাংশ হচ্ছে যারা ওই যে কাজ করে না, মানে যেটাকে আমরা বলি যে ওয়েস্টেজের যে একটা কালেকশন করে বেচা কেনা, এই সমস্ত অধিকাংশ জায়গায় এই বস্তিগুলোতে এই ধরনের কাজই চলে। তো ওই বস্তিগুলোতে রিপোর্টে পরিষ্কার দেখানো হয়েছে, বিভিন্ন মিডিয়া দেখিয়েছে, যে সাড়ে ঝুপড়িগুলো ছোট এক কামরা, ওই উপরে কোনো রকমের শেড দেওয়া, একটা শ্যাবি এরিয়া, দরজাগুলো সব টিনের, অধিকাংশ টিন আর কাঠের দরজাগুলো সব তালা চাবি। এই পরিস্থিতি কিন্তু আমরা আজ থেকে 6 মাস আগেও দেখতাম না। আমি ব্যক্তিগতভাবে ওখানে বহুবার রাজনৈতিক কাজে গিয়ে দেখেছি, গিজ করে লোক, প্রচুর লোক। অথচ আজকের দিনে যখন ওই বস্তিগুলো বা বসতিগুলো, সেখানে কিছুদিন আগে মিডিয়ারা দেখছিল, সকালে যাক বা বিকেলে যাক বা দুপুরে যাক, টিনের দরজাগুলো তালা দেওয়া। 2-4 জন যারা আশপাশে রয়েছে, জিজ্ঞাসা করলে কি বলছে? পরিষ্কার বলছে যে ওরা বাংলাদেশের লোক, বাংলাদেশ থেকে এসে এখানে ছিল, এখন চলে গেছে, যে কোনো কারণেই হোক চলে গেছে। বলে গেছে আবার এই সমস্ত ঝামেলা মিটলে লোকাল তৃণমূলের দাদারা বলেছে আবার আমরা ফেরত চলে আসব। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে এই যে একটা স্পেসিফিক জায়গাগুলো, যে জায়গাগুলো একটা বিশেষ কমিউনিটির বেশি অ্যাকুমুলেশন দেখা যায়, সেই সমস্ত জায়গাগুলোতে এই রকমের সেটেলমেন্ট বসিয়ে আর ওপাশ থেকে ব্যারাকপুরের শুভরঞ্জন সিংহের মতো তৃণমূল নেতারা 10,000-এ আধার, 15,000-এ ভোটার, 5,000-এ জন্ম সার্টিফিকেট, এইগুলোর অ্যারেঞ্জ করে দিয়ে এদের এই যে বিস্তৃত যে জায়গাগুলো তৈরি করা হয়েছে, সেই জায়গাগুলো আজকে ফাঁকা কেন? না, কিন্তু অরিজিৎদা, এই যে এখানে নির্দিষ্টভাবে অমিত মালবিয়া অভিযোগ তুলছেন, ইট ইজ ওয়াইডলি বিলিভড দ্যাট দ্য টিএমসি অর্কেস্ট্রেটেড দিস ফায়ার। দেখুন, একটা অদ্ভুত, বাংলায় তো একটা শব্দ আছে কাকতালীয়।
এই তৃণমূল জমানায় এই কাকতালীয় ব্যাপারগুলো যে কেন এত ঘন ঘন হয় আমরা মানে ভাবি মাঝে মধ্যে। যখনই কোনো প্রাইম প্রপার্টির উপর তৃণমূল আশ্রিত দালালদের এবং তৃণমূল আশ্রিত যারা রিয়েল মানে এস্টেটের যারা ব্রোকার বা ডেভেলপার তাদের নজর পড়ে, কাকতালীয়ভাবেই সেই জায়গাগুলোতে কেন জানি না আগুন লেগে যায়। যেমন আমি একটা দুটো উদাহরণ দিয়ে এরকম 10টা দিতে পারি। কাকতালীয়ভাবে বেলগাছিয়া সেন্ট্রাল ডেয়ারিটায় আগুন লেগে গেল যখন তারপরেই যেখানে একটা বড় বিগ প্রজেক্ট শুরু হয়ে গেল। কাকতালীয়ভাবে বাইপাসের ধারে আনন্দপুরের ঠিক এইরকম ঝুপড়িগুলো ছিল, আগুন লেগে গেল, আজকে গিয়ে দেখুন সেখানে কি সুন্দর রমরমিয়ে ডেভেলপমেন্ট চলছে। কাকতালীয়ভাবে ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেটে আগুন লাগার পর সেখানেও একই রকম গল্পের আভাস পাওয়া তাহলে তো গেছে। দুটো অ্যাসপেক্ট, এবার একটা আমি- প্রমোটারি রাইট আর একটা হচ্ছে ভোটার। ঠিক কথা বলেছেন, এখানে দুটো অ্যাসপেক্ট, কিন্তু ঘুনির ঘটনাটাকে কিন্তু এই বাকিগুলোর সাথে গোলালে চলবে না। এই বাকিগুলোর মধ্যে আমরা যেটা পেয়েছি সেখানে দমকলের তো গাফিলতি ছিল। আমি যদি ছোট্ট করে সময় পাই, দমকলের আজকের দিনে আমাদের বিশ্ববিখ্যাত দমকল মন্ত্রী সুজিত বসুর কল্যাণে যে অবস্থাটা দাঁড়িয়েছে শুধু সেটা বলি। রাজ্যে আমাদের আপনি জানেন নিশ্চয়ই আমাদের টোটাল দমকল ইউনিট সেন্টার রয়েছে 144টা, যেখানে টোটাল অ্যাপ্রুভ ভ্যাকেন্সি হচ্ছে 9415টা। অর্ধেকের বেশি ভ্যাকেন্সি খালি পড়ে রয়েছে। তাহলে কাজ কারা চালাচ্ছে? কাজ চালাচ্ছে এএফপিরা। এএফপি মানে অক্সিলারি ফায়ার পার্সোনেল। এরা কারা? এরা হচ্ছে যারা স্থায়ী কর্মী, দমকলের অফিসার বা কর্মী, তাদের 6 মাসের ট্রেনিং হয়, আর এই এএফপিরা 1 মাসের ট্রেনিং নিয়ে কাজে নামে। আর এদের রেট জানেন? যেহেতু স্থায়ী কর্মী নেই, এদের ওভারটাইম করে কাজে সামাল দিতে হয়, তাদের রেট হচ্ছে ফায়ার অপারেটরদের 7 টাকা প্রতি ঘন্টা অপারেটর। কিন্তু আপনার বিষয় ফিরে আসি যে এগুলোর সাথে বাকিগুলোর সাথে এটাকে গুলালে চলবে না। কেন চলবে না? কারণ এই ঘুনি বস্তিতে বারে বারে দেখা গেছে, মানে খুব পরিষ্কারভাবে মানুষের সামনে, যে হাজারে হাজারে বাংলাদেশি, একদম পরিষ্কার ভাষায় বলছি বাংলাদেশি, যারা কোনোভাবে এখানে ইয়ে করেছে, সেটেল করেছে, তারা তালা চাবি মেরে বলে গেছে আমরা বাংলাদেশে যাচ্ছি, আবার ঝামেলা ফিরলে অর্থাৎ এখানে শেষ করে দিই জাস্ট একটা ছোট্ট কথা বলে। অর্থাৎ এই ঘুনি বস্তিতে আগুন লাগার পিছনে এই সম্ভাবনা কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না যে ওখানে যারা বাংলাদেশে গেছি বলে চলে গেছে তাদের যে রেখে যাওয়া ডকুমেন্ট, যেমন ডানকুনিতে বান্ডিল বান্ডিল ভোটার কার্ড আমরা আতপোড়া অবস্থায় পেয়েছি, ঘুনির ওই হিউজ এরিয়া জুড়ে হয়তো সেটাকে ঠিক কভার আপ করা সম্ভব। আমি সুদীপের আগুনের লেলিয়ান গ্রাসে সুদীপের প্রতিক্রিয়া নিই। সুদীপ রাহা রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ, 7 মিনিট 10 সেকেন্ড ধরে বিজেপির ভাষণ শুনলাম, বাকিটা আনইন্টারাপ্টেড বলবো, যেন মাঝখানে কেউ বিরক্ত না করে। আজকের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সম্পূর্ণই এটা একটা দুর্ঘটনা। একটা ট্র্যাজিক ইনসিডেন্টকে পলিটিসাইজ করে বিজেপি যে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে, এর সঙ্গে এসআইআর কে জুড়ে দিয়ে বিজেপি যে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে সেটা বাংলার মানুষ বুঝতে পারছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ঘটনা ঘটেছে তাতে বিজেপির কাউকে দেখলাম না পাশে এসে দাঁড়াতে। বিজেপির তো এতজন বিধায়ক, এতজন সাংসদ রয়েছেন, তাদের কেউ পাশে এসে দাঁড়ায়নি। দিল্লি থেকে রিমোট কন্ট্রোল করে যে যারা পার্টি চালায় তাদের কেউ একজন টুইট করে বলে দিলেন এর সাথে এসআইআর এর সম্পর্ক আছে। এটার থেকে পরিষ্কার বিজেপির মানসিকতা। বিজেপি কোনো একটা দুর্ভাগ্যজনক ঘটনাকেও রাজনৈতিক স্বার্থ হিসেবে কাজে লাগানোতে ছাড়ে না। এটাকে ওরা পলিটিসাইজ করছে এবং রাজনৈতিকভাবে ব্যবহার করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অমানবিক। যে রাজনৈতিক নেতারা এটা করছেন সেটা অত্যন্ত অমানবিক, এবং এটার থেকে প্রমাণ হয় যে বিজেপির এই যে বাংলা বিরোধী মানসিকতা। আপনি আমাকে বলুন না, গুজরাটের মরবি ব্রিজ যখন ভেঙে গেছিল তখন আমরা সবার প্রথম দুঃখ প্রকাশ করেছিলাম। যখন দিল্লিতে স্ট্যাম্পেড হয়েছিল তখন আমরা সবার প্রথমে দুঃখ প্রকাশ করেছিলাম। কিন্তু শুরু থেকেই রাজনীতি, গোটা ঘটনাটাকে পলিটিসাইজ করে রাজনৈতিক ফায়দা তোলো। কেউ পাশে দাঁড়ায় না। আমফান হোক, ফণী হোক, ঝড় হোক, ইয়াস হোক, সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যায়। সব জায়গায় অগ্নিকাণ্ড হলেও মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থেকে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এটা বাংলা। বিজেপির দিল্লির ন্যারেটিভে, গুজরাটের গজুবাবু আর উত্তরপ্রদেশের বাবুদের ন্যারেটিভে বাংলা চলবে না। একটা ট্র্যাজিক ইনসিডেন্ট হয়েছে, আপনি বলুন আপনার দলের এতজন জনপ্রতিনিধি রয়েছে, তাদের কাউকে দেখেছেন পাশে এসে দাঁড়াতে? কেউ দাঁড়ায়নি। যারা ছিল তৃণমূল কংগ্রেস, এবং যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার সরকার সর্বতভাবে তাদের পাশে ছিল, আছে, থাকবে। এর সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই। এবং যে রাজনীতিটা হচ্ছে এসআইআর কে এর সাথে ঢুকিয়ে দেওয়া, আসলে বিজেপির এসআইআর কে কেন্দ্র করে মুখ পুড়েছে।
বিজেপি বুঝতে পারছে এসআইআর ইস্যুতে বিজেপি ব্যাকফুটে, সাধারণ মানুষ স্থিতিবিরক্ত, বাংলার মানুষ বিজেপির ওপর রাগান্বিত, বিরক্ত, বলেছিল সব মুসলমানদের নাম বাদ দিয়ে দেবো। 58 লক্ষের বেশি মানুষের খসড়া তালিকা যখন প্রকাশিত হলো, দেখা গেল সবাই হিন্দু। রানিং কাউন্সিলর, তার নাম বাদ পড়ে গেছে, সে নাকি মৃত। নিউ আলিপুরে 15টা ফ্যামিলির মধ্যে তাদের সবাই জীবিত, তাদের নামগুলো সবাই মৃত। বনগা, বসিরহাট, বাদুড়িয়া, গাইঘাটা, সব জায়গায় যত মতুয়া ভোটার, কারোর নাম আসেনি। এখন টুপি দেওয়া চলছে, বলছে নাগরিকত্ব দিয়ে দেবো। আরে নাগরিকত্ব দিয়ে দেবেন, কিন্তু 2026-এ এই যে মতুয়াদের নামটা বাদ গেল, তারা ভোট দেবেন কি করে সেটা পরিষ্কার করে বলুন। সুতরাং এই ব্যাকফুটে থাকা বিজেপি এখন যে কোনো ঘটনা ঘটলে সেটাকে পলিটিসাইজ করবার চেষ্টা করবে, আচ্ছা করছে। না আচ্ছা, সুদীপ, একটা বিষয় কি আপনি মানছেন যে এই ঘুনি বস্তিতে কয়েক ঘর হলেও বাংলাদেশি ছিল, নাকি এটাও বিজেপির একটা ন্যারেটিভ? কোথার থেকে, কিসের ভিত্তিতে মানবো বলুন তো? কিসের, কোন তথ্য প্রমাণের ভিত্তিতে মানবো? এমন কোন তথ্য প্রমাণ সামনে এসে বাংলা, আর যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী কেউ থেকে থাকে, আরে বর্ডার ইজ ম্যাটার অফ MH, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স। বিএসএফ তো মমতা ব্যানার্জির কথাই চলে না। সব অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ঢুকে গেল, আর যারা কাশ্মীরে ঢুকলো অনুপ্রবেশকারী, কাশ্মীরে তো মমতা ব্যানার্জির সরকার নেই। ত্রিপুরায় গ্রেপ্তার হলো 21 জন, ত্রিপুরায় তো মমতা ব্যানার্জির সরকার নেই। অনুপ্রবেশকারীরা ঢুকলো কি করে? কাদের ব্যর্থতা? সবার প্রথম এই অপদার্থ অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী, তার পদত্যাগ করা উচিত। তিনি বর্ডার সামলাতে পারেন না, দেশ সামলাতে পারেন না। পেহেলগাঁওতে কি হয়েছে, কাশ্মীরে জম্মুতে কি হয়েছে, বিভিন্ন সীমান্তগুলো আজকে অরক্ষিত, এবং সেই সমস্ত জায়গাতে আজকে যে কারণে এই অনুপ্রবেশের ঘটনা যদি ঘটেও থাকে, আমি জানি না কি আছে, বিজেপি কি বলল, কাকে কান নিয়ে চলে গেল, সাধারণ মানুষ কাকের পেছনে দৌড়বে না। বাংলার লোক অনেক বুদ্ধিমান, সচেতন, বাংলাকে বিহার উত্তরপ্রদেশের সঙ্গে ভুল করবেন না। একটা ভয়াবহ ট্র্যাজিক ঘটনা ঘটেছে, মানবিকভাবে পাশে দাঁড়ান, কেন্দ্রীয় সরকারকে বলুন এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারবেন। তা না করে সকালবেলা থেকে উঠে শকুনের রাজনীতি বিজেপির, আচ্ছা, অরিজিৎ। অত্যন্ত দুর্ভাগ্যজনক। অনেকগুলো সুন্দর সুন্দর কথা বললো ভাই সুদীপ। সুদীপ বলে খুব ভালো। সমস্যাটা হচ্ছে যে সুদীপ কেন যে কোনো তৃণমূলের প্রবক্তাকে আপনি যে কোনো টপিক দিন না কেন, ঠিক আপনি ঘড়ি ধরে দেখবেন 2.5 থেকে 3.25 মিনিট বাংলায় থাকবে, তারপরই ব্যাস সুতো শেষ। তারপর চলে যাবে উত্তরপ্রদেশ, বিহার, কেরালা, ত্রিপুরা, আসাম, আর একটু সময় পেলে সুইজারল্যান্ড, বেলজিয়ামও ঘুরে আসে। দেখ, সেটা বাদ দাও, তারা বাইরে ঘুরতে ভালোবাসে, ঘুরুক, সেটা বিষয় না। এখন সমস্যাটা বলছিল দিল্লির রিমোট। আমি এখানেই বলি, সমস্যাটা এই একটা আঞ্চলিক দলের না এই ন্যারো ভিশনের ব্যাপারটা থেকে যায়, দোষ নয় কিছু। কিন্তু আমি বুঝতে পারি না, যখন ওই সংসদের ওয়ালে দাঁড়িয়ে সাগরিকা সরদেশাই পশ্চিমবঙ্গের গ্রামীণ মানুষটা ওই ইয়ের কাজ পাচ্ছে না বলে দুঃখ করছে, এই নিয়ে যখন উনি বিবৃতি দেন, তখন রিমোট কন্ট্রোলটা ওনার ম্যাডামের হাত থেকে বেরিয়ে সাগরিকা সরদেশের হাতে চলে যায় কিনা আমি জানি না। এখন বিষয়টা হচ্ছে এই সমস্যা হয়ে গেল, ধৈর্য শেষ, কত বড় লেকচার দিয়ে শুরু করবে না। এবার বলছিলেন মানবিক দিকের কথা বলছিলেন তৃণমূল, হ্যাঁ মানবিক তো বটেই। ওনার সুপ্রিমো প্রয়াগরাজে মহাকুম্ভে, যেখানে গিনিস বুক অফ রেকর্ডে নাম উঠেছে 5 কোটি লোকের পদার্পণ, সেখানে যে দুর্ঘটনা ঘটেছিল তার বিষয়ে সবার আগে মুখ খুলে বলেছিলেন। আচ্ছা, আপনি অনলাইনে রয়েছেন, আমি গলা জোরে করলে আপনার কোনো কথা শোনা যাবে না, আপনি থেমে যান। আরে আপনার কোনো কথা শোনা যাবে না, আমি গলা জোরে করলে থেমে যান। অনেকক্ষণ বকেছেন, এবার থেমে যান। এবার ব্যাপারটা হচ্ছে, উনি সেই দলের মুখপাত্র যিনি মহাকুম্ভে গিয়ে 5 কোটি লোকের পায়ের ধুলো যেখানে পড়েছিল, সেখানে স্ট্যাম্পিডের ঘটনাকে মৃত্যু কুম্ভ বলে আখ্যা দিয়েছেন সেই মানবদরদী মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। দ্বিতীয় কথা হচ্ছে, উনি বলছিলেন যে সুযোগ, মানে এরকম কোনো বিপদ ঘটলেই তৃণমূলের সুপ্রিমো পৌঁছে যান। আরে পৌঁছাতে তো হবেই, বসেই থাকে কখন ঝড় হবে, কখন সুনামি আসবে, এরকম করলে কিন্তু আমি ওকে কোনো কথাই বলতে দেবো না। ও যতক্ষণ বলবে আমি বলে যাবো, অনলাইনে বলা যেতে পারবে না, কোনো কথাই বলতে দেবো না। আপনাকেও তো আমি আনইন্টারাপ্টেড বলতে দিয়েছি, এরপরে বার দেবো না। আপনাকেও আমি আনইন্টারাপ্টেড বলতে দিয়েছি। এখন বিষয়টা কে ভাই দেওয়ার, চলুন তাহলে আপনি বলে দেখান,
চলুন বলে দেখান আপনি, চলুন আপনি বলে দেখান, একটা কথাও বলতে দেবো না আপনাকে। ওসব গাজোয়ারি দেখাবেন না, ওসব গাজোয়ারির দিন গেছে, ওসব গাজোয়ারির দিন গেছে, ওসব গাজোয়ারি একদম দেখাবেন না। একটা কথা বলতে দেবো না আপনাকে, আমি একটা কথা বলতে দেবো না। বিষয়টা হচ্ছে নিজের বলার অ্যাকচুয়ালি পর থেকে না, মেসি কাণ্ডের পর থেকে তৃণমূলের মুখপাত্ররা নিহাত আমি শুনতে পেয়েছি যে দল থেকে নাকি ঠেলে ঠেলে পাঠাতে হয়, তৃণমূলের মুখপাত্রের নাকি দল থেকে ঠেলে ঠেলে পাঠাতে হয়, তাই ওই জন্য 2 মিনিটের বেশি বলার থাকে না কিছু। বিষয়টা হচ্ছে যে যেটা উনি বলছিলেন যে ওখানে দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি, যেটা আপনার টপিক ছিল। দেখুন, এটা তো আমরা বলিনি, আমরা বারে বারে পরিষ্কার মিডিয়ার রিপোর্টে দেখেছি যখন সাংবাদিকরা ওই ঘুনিতে পরপর বসতিগুলোয় গেছিলেন, তারা সাড়ে বাড়ি সাড়ে ঝুঁকি, দরজা বন্ধ করা এবং তালা মারা, এবং যারা যে কজন ওখানে উপস্থিত ছিলেন তারা খুব মানে দর্থহীন ভাষায় বলেছেন যে এরা বিভিন্ন বাংলাদেশ থেকে এসে বিভিন্ন সময় সেটেল করেছিল। তুমি যেহেতু বাইরে আছো, তোমার কথা এমনি কম শোনা যাচ্ছে। আরে তোমার কথা শোনা যাচ্ছে না রে ভাই, বিজেপির জমিদারি, তোমার কথা শোনা যাচ্ছে না, চেপে যাও। আমি বিজেপির জমিদারি, আরে তোমারও জমিদারি নয় ভাই, তোমারও জমিদারি নয়। তুমি কথা শুরু করলে আনইন্টারাপ্টেড বলবে বলে তোমাকে আনইন্টারাপ্টেড বলাই তুমি বললে, তারপরে তুমি কাউকে বলতে যাবে না অদ্ভুত কথা। লজ্জা লাগছে নাকি? লজ্জা লাগছে? আগুন লাগিয়ে লজ্জা লাগছে? আগুন লাগিয়ে লজ্জা লাগছে তাই কথা বলতে দিচ্ছ না? সুদীপ আসবো সুদীপ, অরিজিৎ আর কত লুকোবে? অরিজিৎ দেখুন আমার সময় প্রায় শেষ হয়েছে। হোয়াটএভার। এখন বিষয়টা হচ্ছে যে দেখুন, সত্যি কথাকে চাপা রেখে চলা যায় না। বিষয়টা হচ্ছে যে আজকের দিনে মিডিয়া এতটাই অ্যাক্টিভ যে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি। মিডিয়া যখন মাইক নিয়ে, ক্যামেরা নিয়ে, বুম নিয়ে ওই ঘুনির বসতিতে ঢুকেছিল, সেখানে সাড়ে বাড়ি তালামারার লোকাল যারা 2-4 জন রয়েছে তারা পরিষ্কার বলছে যে এরা বাংলাদেশ থেকে এসেছিল, চলে গেছে পরিবার নিয়ে, বলেছে আবার এই বিভিন্ন মানে এই এসআইআর ফেসআইআর মিটে গেলে আবার নাকি চলে আসবে। তো এটা তো লোকের সামনে দেখা। দ্বিতীয় আর একটা কথা দেখুন, এর আগেও বিভিন্ন রকম বসতি, আমি যদি তোমার কথা তাহলে তৃণমূলের কি দায় পড়েছে আগুন লাগিয়ে দেওয়ার? দেখুন, এখানে এই ব্যাপারটা খুব পরিষ্কার একটা জিনিস বুঝতে হবে, আমরা যে জায়গাটা মিস করছি, যে যখনই এসআইআর এর এই আবহ তৈরি হয়েছিল, যেটা আগে কখনো দেখা যায়নি, কলকাতা কর্পোরেশন, একটা উদাহরণ দিয়ে বলছি, কলকাতা কর্পোরেশনের সামনে সকাল 4টে থেকে, ভোর 4টে থেকে, কখনো রাত 2টো থেকে বার্থ সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হতো, তার সেই নেওয়ার লাইন পড়তো, যেটা আগে কখনো দেখা যায়নি। বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস হঠাৎ করে ভীষণ তৎপর হয়ে লোক ডেকে ডেকে ডমিসাইল সার্টিফিকেট বিলানো শুরু করলো। পরিষ্কার দর্থহীন ভাষায় বলছি, এই আগুন লাগানো হয়েছে শুধুমাত্র বাহানা তৈরির জন্য। কিসের বাহানা? আগামী কিছু ঘন্টা পর থেকে, কয়েক দিন পর থেকে হিয়ারিং শুরু হবে। এই যে বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন এই বাংলাদেশি বসতির যে লোকেরা, এদের কাছে কোনো উত্তর ছিল না যে আমি কেন আমার ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারছি না। আচ্ছা, এইটাকেই বাহানা হিসাবে ওখানে আমি বলছি তৃণমূল চেষ্টা করবে এই যুক্তি দেওয়ার যে এই দেখুন আগুন হয়েছে, ঝড় হয়েছে, ডকুমেন্ট চলে গেছে, সুতরাং এদেরকে আমরা এখন অল্টারনেটিভ ডকুমেন্ট বানিয়ে দেবো, এই ডকুমেন্টটাকে আপনাকে অ্যালাউ করতে হবে। কারণ ছোট্ট কথা বলে শেষ করি, কারণ কি? কারণ দেখা যাচ্ছে যে বার্থ সার্টিফিকেট গুলো একটা 58 বছরের লোকের বার্থ সার্টিফিকেট ঝকঝক করছে নতুন, কুৎসা করে বাংলাকে অপদস্থ করে, ওরা তো বাংলাকে কথায় কথায় অপদস্থ করে। ওরা বাঙালি দেখলেই বাংলাদেশি দেখতে পায়। মেসির গালে গাল ঘষে বাংলাকে কোন সম্মান দিয়েছিলে ভাই? ওদের নেতা না মেসির গালে গাল ঘষে বাংলাকে কোন সম্মান দিয়েছিলে? গোটা পৃথিবীর সামনে অপমান করেছো বাংলাকে, আবার বড় বড় কথা বলছো। চট্টোপাধ্যায়ের নাম বলতে পারেন না, বঙ্কিম দা বলেন, মাস্টার দা সূর্য সেন বলতে পারছে না, মাস্টার বলছে। তা ওদের থেকে আর কি আশা করবে? তুমি ভাই জানো না যে বাঙালিকে দাদা বলাটা সম্মানের? অবাঙালিরা বাঙালিকে দাদা বলেই সম্ভাষণ করে। অ্যাকচুয়ালি এগুলো জানা না থাকলে প্রবলেমগুলো হচ্ছে। আর তোমরা যেটা করেছো ফুটবলের যুবরাজ মেসির পায়ের কাছে বিবেকানন্দের মূর্তিকে বসিয়ে দিয়েছো। টপিকটাই হারিয়ে গেল মেসির ছাড়া হতে হবে। 2026-এর নির্বাচনের পরে এদেরকে, এরা কথায় কথায় যেদিকে তাকায় বাংলাদেশি দেখতে পায়। আরে রোহিঙ্গা দেখতে কেমন রোহিঙ্গা? কতজন রোহিঙ্গা একটু ঘুরে আসতে কদিন আগে চোখে দেখতে পেয়ে যেতে। এসআইআর এ তো নামের তালিকা প্রকাশ হয়েছে, তাদের মধ্যে কতজন রোহিঙ্গাকে চিহ্নিত করেছেন ভাই? এসআইআর এ 58 লক্ষের বেশি যাদের নাম বাদ পড়েছে, তাদের মধ্যে কতজন রোহিঙ্গা? হ্যাঁ, তারা যাতে ভোটাধিকার না পায় সেই কারণেই তো এসআইআর করা। তারা যাতে ভোটাধিকার না পায় সেই জন্যই তো করা। কে বলেছে তোমাকে যে রোহিঙ্গারা, কে বলেছে 2002 এর ইলেকটোরাল রোলে রোহিঙ্গাদের নাম ভর্তি ছিল? রোহিঙ্গারা এখানে সেটেল করেছে, তোমরা তাদেরকে পরবর্তী সময় তাদেরকে ভোটার তালিকায় তাদের নাম তুলিয়েছো। সেই নামগুলো এখানে বাদ যাচ্ছে বলে আজকে তোমাদের এত গায়ের জ্বালা। তোমাদের সযত্নে রক্ষিত ভোট ব্যাংকটা হাতের তলা থেকে বেরিয়ে যাচ্ছে। আর একটা অদ্ভুত মিথ্যা কথা পর্যন্ত করে নিন,
2026 সালের মে মাস পর্যন্ত করে নিন, এসআইআর করে লাফাচ্ছেন তো। তারপরে এই তোমার অনেক SIR এর নেতারা পরেও বলবে রাজনীতিটা না তৃণমূল, খুব খারাপ, আপনি আমি আর দেখুন রাজনীতিতে বিজেপিকে আগ্রহী নই। 35 এর নিচে আমি এখন নামাবো, হিমাচলে যাচ্ছি ব্যবসা করতে আপেল বাগানে। বিজেপিকে তোমার নেতারা 35 বলবে এর নিচে 2026 নামাবো, এর পর দেখে রেখো সেটা। বিজেপিকে 35 এর নিচে নামাবো। আরে ভাই লিখে তোমার রাখুন। অর্ধেক নেতা রাজনীতি আর ছেড়ে লিখে দেবে, রাখুন, আর বলবে পার্টি রাজনীতি অফিসে আমরা গিয়ে করি না, বলুন, তৃণমূল আমরা ব্যবসা বলেছে করি, কোটি যে কোটি টাকা চুরি করে বানিয়েছে 35 এর নিচে ইনভেস্ট নামাবো। সেই রিসর্ট চালাতে লিখে চলে যাবে আর তোমাদের 2 মিনিট নেতারা। আছে, 2 মিনিট আছে। 35 এর নিচে বিজেপিকে নামাবো, লিখে রাখুন। পার্টি অফিসে গিয়ে দিল্লির নেতাদের তোমার বলে দেবেন, দেবাংশুও বলেছিল অনেক যাদের কিছু, কোথায় দালালি বডি ফেলে করছেন, দরজার সামনে শুয়ে যে থাকবে, তাকে বাংলা মারিয়ে বিরোধীদের পা দালালি বাড়িয়ে করছেন, যেতে হবে, তাদের তুমিও জমিদারকে বলে কোথায় কি দেবেন। করবে ভগবান জানে। না বলছি তুমি কি দেবাংশুর শিষ্য? দেবাংশু এরকম অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিল, তাদেরকে বলে তারপরে- দেবেন। তারপরে আরে আমি কার চৌকাটে শিষ্য শোবে, সেটা পরে দেখবেন। চৌকাটে শোবে না দরজায় শোবে বলেছিল, আমি কার পরে কিন্তু এখন শিষ্য আবার পরে কিন্তু এখন দেখবেন। আবার দাঁড়িয়ে আপনারা, রয়েছে। তুমিও কি আরে সেরকম করবে? আপনারা আগে রামকৃষ্ণদেবের শিষ্য বিবেকানন্দকে সম্মান করতে এ শিখুন। বিবেকানন্দর মূর্তি বিবেকানন্দের মূর্তি ভাঙেন। তোমার মুখ্যমন্ত্রীর ছবি বিবেকানন্দের মূর্তি ভাঙা বিবেকানন্দের পার্টির মাথার উপর ওনার পা দিয়ে নেতাজি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা পার্টি, 26শে জানুয়ারি তাদের গত থেকে বছর এসব শুনবো নাকি? মুখ্যমন্ত্রীর ছবির হ্যাঁ? পায়ের কাছে বিবেকানন্দর তাদের থেকে এসব মূর্তি শুনবো? মনে আছে? SIR করে তোমাদের মুখে এই কটা কথাগুলো রোহিঙ্গার নাম মানায় বাদ না, দিয়েছো? তোমাদের মুখে এই কথাগুলো মানায় না। কটা আরে তোমরা রোহিঙ্গার নাম বাদ অবনপল্লীতে দিয়েছো? অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে দিয়েছো, বাদুড়িয়াতে- এত বড় নির্লজ্জ তোমরা। আরে অবনপল্লীতে বাবা, অবনীন্দ্রনাথ একটু ঠাকুরের পড়াশোনা করে বাড়িটা আসতে ভেঙে বলো। দিয়ে এখন অবনীন্দ্রনাথ বাঙালি ঠাকুরের বাঙালি বাড়িটা কান্না দেখাচ্ছ। রাজ্য সরকার ভাঙেনি, অবনীন্দ্রনাথ ঠাকুরের কে property ভেঙেছে? কেন্দ্রীয় কে সরকার, ভেঙেছে? তুমি বিশ্বভারতীর জানোই না, property ওটা। তুমি জানোই না। আরে রাজ্য সরকারের এজেন্সি, ওখানকার যে বিশ্বভারতীর মিউনিসিপ্যালিটি property কারা ওটা। চালায়? তৃণমূল চালানো পড়াশুনো মিউনিসিপ্যালিটি করে আছো, ভেঙেছে। পড়াশুনো তার করে বিরুদ্ধে এসো। তোমরা কি অ্যাকশন নিয়েছো? পড়াশুনো করে এসো। অবনীন্দ্রনাথ ঠাকুরের হেরিটেজ বাড়ি অবনীন্দ্রনাথের ভেঙে বাড়িটা তোমরা গুঁড়ো গুঁড়ো করে বিশ্বভারতীর দিয়েছো। property, তার বিরুদ্ধে বিশ্বভারতী কোন অ্যাকশন কেন্দ্রীয় নিয়েছো সরকারের তোমরা? property। কোন অ্যাকশন নিওনি? ওটা বাংলা ওটা বাংলা বলে পার্ট মানুষকে অফ বিভ্রান্ত করো না। বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের বিষয়, ওটা রাজ্য সরকারের বিষয় নয়। তোমরা একটু কি একটু বলছো? পড়াশোনা করে আসতে হবে। কি আবল তাবল কথা একটু বলছো? পড়াশোনা করে তুমি আসতে বলো হবে। যে শুধু আব্বা অমিত ডাব্বা মালভিয়া হাব্বা রাব্বা tweet ওগুলো করে একটু চলে পড়ে এলে নাও। হবে না। তুমি আব্বা ডাব্বা হাব্বা রাব্বাটা পড়ে নাও, তোমার একটু কনসেপ্টটা অমিত ক্লিয়ার হয়ে মালভিয়া যাবে। tweet করে আচ্ছা চলে বলছি এলে কত হবে না। রয়্যালটি একটু পাচ্ছে একটু তোমার ইতিহাস, ম্যাডাম? ভূগোল জেনে আসতে শোনো না, হবে। বলছি এভাবে সব হবে না। স্কুলে তো ওই কবিতার বইগুলো এভাবে পাঠিয়েছে, হবে না। কত না, পার্সেন্ট না, না, রয়্যালটি না, নিচ্ছে? এভাবে হবে না। সেই টাকাটা এভাবে সাদায় হবে নিচ্ছে না তোমার- কালোতে নিচ্ছে? তোমার বলো হাম্পিং না ডাম্পিং প্লিজ। আর তোমাদের না না, আমি তো তোমার একটা গুরু ছোট তো প্রশ্ন শুভেন্দু করছি, নয়। কত পার্সেন্ট রয়্যালটি নিচ্ছে তোমার তোমার গুরু তো ম্যাডাম? শুভেন্দু নয়, কে? রাহুল সিনহা। তোমার আমার- গুরুকে আমার একটু সময় রাহুল একদম সিনহাকে শেষ। শিখিয়ে দিতে বলো। আমার সময় একদম তোমার ম্যাডাম শেষ। রয়্যালটি একটু কত পার্সেন্ট কোনটা নিচ্ছে? কার আব্বা ডাব্বা area? হাব্বা বেচে? আমার কথা সময় একদম বলতে শেষ। গিয়ে অনেক ফেঁসে ধন্যবাদ যাও তোমরা। সুদীপ, অনেক ধন্যবাদ অরিজিৎ দা। রাজনীতি চলতে থাকুক, কিন্তু এই বস্তির যারা ক্ষতিগ্রস্ত তাদের অন্তত ঠিকঠাক সেটেলমেন্টের ব্যবস্থা সরকার করে দিক, এই আশা থাকলো। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।